বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। শুনে আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি। এই 28 বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হ্যারাসমেন্ট, আমাকে মেন্টাল টর্চার, আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ, ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন, আমার ছাড় দেওয়া উচিত হয়নি। আমি তখন বুঝিনি আমার বয়সের, যেহেতু উনি 3 দিন আগে এরকম একটা কঠিন একটা ভিডিও ছেড়েছেন, ওটা আমি মানে ভেরি স্ট্রংলি আই এম প্রোটেস্টিং। ওনাদের সন্তান যখন আত্মহত্যা করেছে পাশের ঘরে, ইমন তো আমার ঘরে করেনি, পাশের ঘরে করেছে, আমার ঘরের বেডরুমের উল্টা ঘরে করেছে। বাংলাদেশের মানুষ যাকে সালমান শাহ হিসেবে জানে, প্রয়াত সালমান শাহ, আপনার কাছে সে ছিল ইমন। 28 বছর আগে ইমন মারা যাবার পর প্রথম আনুষ্ঠানিকভাবে তার মা নীলা চৌধুরী যে আনুষ্ঠানিকভাবে কি অভিযোগটা করেন, সালমান শাহ মানে আত্মহত্যা করেন, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, এবং ওই যে আনুষ্ঠানিকভাবে অভিযোগটা তোলেন সেটার প্রতি প্রধানতম অভিযোগের আঙ্গুলটা কিন্তু আপনার দিকে ছিল। আমার প্রশ্নটা আজকে 28 বছর ধরে একই প্রশ্ন মাথার ভিতরে ঘুরছে, এবং আমার মতো অসংখ্য মানুষের, আপনারও, যে বড় ছেলের স্ত্রী, পুত্রবধূ, সে তো তার কন্যার মতো একজন মানুষকে যে প্রথম তার সংসারে পুত্রবধূ হিসেবে আসলো লক্ষ্মী হয়ে, তার প্রতি এইরকম অভিযোগ, এরকম তীব্র চরম অভিযোগটা কেন? ইমন আমার মধ্যে তো পছন্দ করে বিয়ে হয়, তো পছন্দ করে যখন বিয়ে হওয়ার আগের থেকে কিন্তু উনি কিন্তু আমাদেরকে সাংঘাতিক এনকারেজ করেছিল প্রথমে। হ্যাঁ, উনি কিন্তু আমাকে দেখেছেন, ওনার বাসায় নিয়েছেন, ওনার সাথে বসে কথা বলেছেন, আমাকে আদরও করেছেন। যেটা করেছে সেটা বলছি, সব কিন্তু বিয়ের আগে। কিন্তু বিয়ের করার পরে ওনার আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড, ওনার সাংঘাতিক ছিলেন, উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন, এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবল। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ, হাইলি ইমোশনাল, নট নর্মাল লেভেলে। ইটস আ ইমোশন কমপ্লিটলি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। এটা কি ওয়েভের মতো একদম ওঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল, আপনি বুঝতে পারবেন না বাইরের থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে, কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে, মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো, তো ওর জন্য সব কিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা। কিন্তু সে যে কথাটা ফেরত আসছি প্রশ্নের, তো আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার, ওনার গ্রহণ করার ইয়েটা, অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো। ইট ওয়াজ রাইট from the very beginning. কখন অনুভব করলেন এটা? আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে, ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি, এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকের একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা, ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক, ক্রিকেটের, উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সব কিছু জানতেন, ওনাকেও জানানো হয়েছিল, আমার বাবা মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে, আমার আব্বা তো একা বাসায়। তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি ওনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন। তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইমন এবং আমরা 4 জন যাই ওনার বাসায়। গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসছেন, ওনারা নিতে এসছেন, ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না, আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে ও ছাদ থেকে লাফ দিবে, তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাফ দেবে। এগুলো সব কিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না, আমার মা খুব ভেঙে পড়েছেন, মানে আদরের সন্তান, মানে লাভ দেবার ব্যাপারটা তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন, যে বিয়েটাও থ্রেটটা দিয়ে করেছে।
ওর মধ্যে এই জিনিসটা ছিল, হি ওয়াজ সুসাইডাল বাই নেচার। হাইলি ইমোশনাল হলে যা হয়, মানুষ আবেগে অনেক কিছুই বলে, অনেক সময় হয়তো মিন করে না, কিন্তু অনেক সময় মিন করে কিন্তু বলে না, তাই না? তো এক একটা সময় এক এক রকম লাগতো, বুঝতে না, এটা পারতাম কি না। ব্যালেন্সের মধ্যে কখনো ব্যালেন্স ছাড়া দেখেছিলেন না, আপনার যত বছর আপনি? ব্যালেন্স ছাড়া বলতে কি বুঝাচ্ছেন? মানে মানে এই যে ইমোশনাল, যে হাইলি ইমোশনাল যারা হয় জি, তাদের মধ্যে কখনো কোনো ইমব্যালেন্স কিন্তু দেখা যায় অ্যাটিটিউডে, সেরকম কখনো সাইন ছিল? একটু রেগে যেত, আচ্ছা, একটু ঠিক আবার যেত? ঠিক হয়ে যেত, খুব তাড়াতাড়ি রেগে যেত, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এটা আপনারাও, সুপন ভাই, আপনারা অনেক আগের থেকে ওনাকে এফডিসিতে দেখেছেন। আপনি যদি পার্সোনালি বলেন, আমি তো পেশাগত জীবনে খুব বেশি সময় পাইনি আপনার না, মতো, না সেটা যতখানি দেখেছি। কিন্তু ঠিক আছে। ইমোশনাল যে ছিল সেটা তো আপনি নিশ্চয়ই একটু হলেও ওর কথায় বুঝতে হ্যাঁ, পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না, আমি তো যে প্রশ্নটা আবার ফিরে যাই সেটা হলো যে পুত্রবধূর প্রতি এইরকম আক্রোশমূলক ও যে অবস্থানটা ওনার কেন? উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে, তখন তো ইমন সালমান শাহ হয়নি, না, তখনও কোনো ছবি বের হয়নি। হ্যাঁ, তো আপনি তখন তো সালমান শাহকে দেখে বিয়ে করেননি, আপনি না, ইমনকে একদমই দেখে। না। আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে হুম। করেছিলাম এবং ইমনকে পছন্দ করেই বিয়ে করেছি। এটা তো আর একতরফা, যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে, এটা করেছে, ওটা করেছে, আমার ইচ্ছা না থাকলে তো ইমন আমাকে নিয়ে যেতে পারতো না। অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেটা হলো, যেহেতু আমার বাবা মা রাজি হলো না, তখন উনি আস্তে আস্তে করে ওনার ইয়েটা চেঞ্জ, অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে। কেন? এটা একটা কম্প্যারিজন, একটা, উনি হয়তো প্রস্তুত ছিলেন না, উনিও ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন। ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সব কিছু বোর দিকে চলে যাচ্ছে, আমার ছেলে কেন বোর কথা শুনছে। আমি তো, তো ইমন তো একটা ইন্ডিভিজুয়াল দিন শেষে। ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু ইমনের ইন্ডিভিজুয়াল, ওকে মাম্মাস বয়েস মানে থাকে না যে মা। অ্যাবসলিউটলি নট, আচ্ছা, অ্যাবসলিউটলি নট। ইমন কোনোভাবে তার মার সাথে, আমি তো কথা বলতে দেখিনি। মানে মার এটা সবাই জানে, এটা তো আপনার বইয়েও আমি একবার বলেছি যে ইমনের হুম, সাথে, ইমনের মায়ের সাথে সম্পর্কর মধ্যে একটা সমস্যা ছিল। তো ইমন কিন্তু ওর বাবার সাথে সাংঘাতিক ক্লোজ ছিল। ইমন ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ মিস্টার ফাদার। কমরুদ্দিন। জি, ওরা আমার ইমনের বাবা খুব আচ্ছা, ভালো মানুষ ইমনের, ছিলেন, আমি বলি খুব ভালো ইমনের, মানুষ হুম, ছিলেন। ইমনের বাবা তো ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই জি, না? So, উনি আইনের মানুষ, জি, প্রশাসনের মানুষ। জি, উনি কিন্তু পুরো ফরমেশনটা জানে। তার সন্তান যখন মারা গেল, উনি কিন্তু প্রথম রমনা থানায় গিয়ে কমপ্লেনটা করলেন। সেই কমপ্লেনটা ছিল আনন্যাচারাল ডেথ, ওনার নিজের হাতে। জি, উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি সেটাই তো বলছি, হ্যাঁ, তো ওনার তো বিচারিক জ্ঞান ছিল পরিপূর্ণ। অবশ্যই। তো উনি উনি কি, ওনাকে কি কেউ প্রলুব্ধ করেছিল যে প্রলুব্ধ করার সময় থাকলো কোথায়? না, না, ওনারা তো ওনারাই তো, না, নিজেরাই করেছেন সব। ওনারাই তো নিয়েছেন, ওনারাই হ্যাঁ, গ্রহণ করেছিলেন। যখন এই মামলাটা ফাইল করা হয়, আপনার কোনো রকম সম্মতি সেখানে ছিল বা কোনো ডিসকাশন করেছে আপনার সঙ্গে? না, 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 আমাকে তো নেয়নি সাথে। আমাকে তো, এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে এখন আপনাকে। হ্যাঁ, এটা বলতে হলে আমাকে পুরো 6 তারিখে ফেরত যেতে হবে। 6 না, 6 তারিখে, তারিখে ফেরত গেলে এখন আপনি নিশ্চয় আবার ট্রমা। ইট ইজ এ আমরা অত এক্সট্রিম, ডিটেইলে না, এক্সট্রিম না অত ডিটেইলে না ট্রমাটিক যাই। ইয়ে তো ফর আপনাকে মি। নেয়নি, তাই তো? আপনাকে কোনো ডিসকাশন করার আমাকে সুযোগ কিছু, দেয়নি? আমাকে ইমনকেই দেখায়নি আর। আমি দেখায়নি? ইমনকে দেখিইনি আর। ও যে বাসা যখন থেকে নিয়ে চলে গেল, হসপিটালে গেল, হলি তো ফ্যামিলিতে হোলি গেল, ফ্যামিলি থেকে তো ফেরত পাঠিয়ে দিল। তারপর ওনারা ঢাকা মেডিকেলে গেল, রমনা থানায় গেলেন, সুরতাল হলো। সুরতাল হলো, সুরতালের হ্যাঁ, হ্যাঁ, রিপোর্টও আছে, আছে রিপোর্ট আমার আছে। কাছে। সুরতাল হলো, হ্যাঁ, দেন জি, অটোপসি হলো। অটোপসি হলো, হ্যাঁ, জি, ঢাকা তারপরে মেডিকেল যখন তাকে দাফন করতে নেওয়া যাওয়া হয়, সিলেটে, আপনি তখনও আমাকে গিয়েছিলেন? না, কেন? আপনি তো, আমাকে কিছু বলা আপনি তো হয়নি। একটা স্ত্রী। শুনেন, আমি এটা আমার, কি কেউ সন্দেহের জন্য? না, 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 একদমই না, তখন তো সন্দেহ হয় না, নাহলে তো, তখন কিছু হয়নি। তাহলে তো অপমৃত্যু মামলাটা হতো না, 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 যেটা এগুলো কি, আনন্যাচারাল ডেথ। এগুলো ওরকম ভাবে হয়নি, আপনি যেভাবে ভাবছেন সেটা। না, না, আমি অ্যাজ এ জার্নালিস্ট, এখন আমার জার্নালিস্ট হিসেবে এটা আমার মানে প্রশ্ন করার, এটা আমার মানে উচিত। আমি মনে করি এটা আমার প্রশ্নটা সারা দেশের মানুষের কাছে clear সারা করা দেশের যাবে। মানুষের কাছে আমি এটাই বলতে চাই যে নীলা চৌধুরী প্রথমে, উনি যতই আমাকে হেট করে থাকুক, যতই আমাকে না, ছেলের বউ হিসাবে উনি আমাকে যতই না পছন্দ করে থাকুক, উনি কিন্তু তখনও এই চিন্তাটা ওনার মাথায় আসেনি। যখন উনি সালমান শাহর ভক্তদেরকে পাগলের মতো কাঁদতে দেখছে, দৌড়ে আসতে দেখছে সব জায়গা এই থেকে, চেঞ্জটা কতদিন পরে হলো আপনার মনে হয়? একদিন পর, একদিন? পরের দিন আচ্ছা, সকালেই। উনি কিন্তু 6 দিন পরে জি, আমাকে আনুষ্ঠানিকভাবে, জি, তখন আমি ভোরের কাগজের অত্যন্ত নবীন রিপোর্টার। আচ্ছা, আচ্ছা, আমি আজ থেকে 28 বছর আগে আমার বয়স যেখানে ছিল, আমাকেই প্রথম কিন্তু সেই অভিযোগটা করেছিলেন যে উনি সাইন সিমটম অনেক কিছু দেখে মনে হয়ে যাচ্ছে 6 দিন পর, যে মনে হচ্ছে তাকে
মেরে ফেলা হয়েছে এবং আপনার প্রতি অভিযোগের আঙ্গুলটা ছিল। সেটা যদি সেটা আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন আচ্ছা। হলো প্রথম দফা ময়নাতদন্ত হবার পর যখন দাফন করা হয়ে গেল মানে সিলেটে দরগায় শাহজালালের মাজারই তো তাকে জি। দাফন করা হয়েছে, তারপরে কিন্তু উনি আবার অ্যাপ্লিকেশনটা করলেন এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই কিন্তু তোলা হলো। সেখানে দ্বিতীয় দফা যে মতামত সেখানে দেওয়া হলো, সেই ডাক্তারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তিনি আনলেন যে এটা ষড়যন্ত্র। শুনেন ওনার কথা আপনাকে প্রশ্ন, আপনাকে সন্দেহ করছে, ডাক্তারকে প্রথম দফা ঢাকা মেডিকেল হলো না, দ্বিতীয় দফা হলো সিলেটের ওনারই বাড়ির পাশে কিন্তু মেডিকেল কলেজ, উনি যেখানে জন্ম সেই সিলেটের ইমনেরও সেখানে জন্ম, দাঁড়িয়াপাড়ায়, সিলেটের দাঁড়িয়াপাড়া শিখঘাট থানার আওতায়। ইমনেরও জন্ম ওখানে সেখানে। ডাক্তারকে বলা হলো ষড়যন্ত্রকারী এবং সত্য ঢাকার আড়াল করার ব্যাপার। তারপরেই তো সেটা ডিবি অফিসে গেল, তাই না? ডিবিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি অফিসে আগে গেছে। আমি বলছি ডিবি না, এটা থানা থেকেই ডিবিতে আসছে। ডিবিতে থাকা অবস্থায় উনি আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন এবং তার ভিত্তিতে সিআইডিতে নেওয়া হলো। সিআইডিতে তদন্তটা হলো দীর্ঘ সময়, নানা রকম আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে, ইন্টারভিউ করা হয়েছে। একটু বলার সুযোগটা দেন। সেটার আউটকামটা কি ছিল, ফাইন্ডিংসটা কি ছিল? ফাইন্ডিংসে তো অনেক কিছু ছিল, সেটাতে আমি আসছি, কিন্তু আপনি আমাকে হচ্ছে আগে বুঝতে হবে যে স্টেপ বাই স্টেপ কি হলো। ফার্স্টে যখন ওনারা যদি সন্দেহ করতেন তাহলে ওনারা তাড়াতাড়ি লাশটা কেন দাফন করলেন? এটা একটা এক নাম্বার বড় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে কোনো কিছু যদি অস্বাভাবিক মনে হয় আমি কি সাথে সাথে সেটাকে নিয়ে দাফন করে ফেলবো? নো, আমি তো ওয়েট করবো যে না আমার কাছে ভালো লাগছে না, এগুলো ঠিক নাই, এখনই পুলিশ ডাকো, এখন এটা করো ওইটা করো, যেটা যেটা দরকার ডক্টর আনো, সব কিছু করো। ওনাদের সামনে ওনাদের সিগনেচার ইজ এভরিওয়্যার। ইউডি মামলাতে আমার শ্বশুরের সিগনেচার, ওখানে আমার দেওরের সিগনেচার শাহরান চৌধুরীর, ওখানে আমার খালু শ্বশুরের সিগনেচার, ওখানে বাদল খন্দকার আমাদের ডিরেক্টর, জি ওনারও সিগনেচার আছেন। হ্যাঁ, এটা হচ্ছে সুরতহালে। এবং ঢাকা মেডিকেলে যেটা পোস্টমর্টম করলেন সেখানেও কিন্তু সিগনেচার মোটামুটি একই জনদের, ঠিক আছে? তো আপনি দেখতে পারবেন, ইউ ক্যান সি ইট। হ্যাঁ, এবং ঢাকা মেডিকেলের ওটার পরে ওরা তাড়াহুড়া করে সেদিন রাতেই নিয়ে চলে গেল এবং আমাকে বলল, আমার কাছে আমার শ্বশুর এসেছিল ইস্কাটনে, এসে আমাকে বলল যে তুমি আর, আমার কানের সামনে উনি এসে বলল তুমি এখন আমাদের সাথে যেও না, তোমার শাশুড়ি পাগলামি করছে। তোমার শাশুড়ি পাগলামি করছে, পাগলামি? হ্যাঁ, তো তোমাকে মারবে পরে, তোমার, হ্যাঁ তোমাকে, ওইটা আমাকে আসলে আমাদের কি বলবো, যখন আমি ওই বাসায় থাকতাম উনি আমাকে মেরেছিল। আপনি কতদিন ছিলেন ওই বাসায়? আমি ওই বাসায় ছিলাম ফেব্রুয়ারি টু অক্টোবর। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8-9 মাস। 8-9 মাস। তো তখন আপনার, আমি বলি, গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের ছবি, স্নেহ ছবির শুটিং মৌসুমীর সাথে ইমনের চলছিল বান্দরবনে, ঠিক আছে? ওই ছবির সময় উনি আমার গায়ে হাত তুলেন। আচ্ছা, আমি সেটা বলছিলাম যে আপনি 7-8 মাস থাকলেন বাসা থেকে, মানে বড় সন্তান, ছোট সন্তান, বাবা মা, এত ছোট সংসার, একসঙ্গে থাকতে পারলেন না কেন? ওনার সাথে কেউই থাকতে পারবেন না, ওনার সাথে কেউ থাকতে পারেনও নাই, ওনার সাথে কেউ ইমনই থাকতে পারেন নাই, প্রথমে ইমনই থাকতে পারেন নাই, ইমনই তো বের হয়ে আপনি কি ইমনকে মানে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে বাইরে নিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার? আমি যদি ইমনকে বুঝিয়ে আনি, ইমন যদি মার প্রতি দুর্বল থাকে তাহলে ইমন আসবে কেন? আমি যদি বুঝিয়েও থাকি, আমি বুঝাইনি, কিন্তু যদি আমি কোনো ছেলেকে কোনো মার থেকে কেউ আলাদা করতে পারবে যদি ছেলে না হতে চায়? আপনি আমাকে বলেন। না, ঠিক আছে। হ্যাঁ, তো সেই জিনিসটা তো এগুলো এখন শুনতে মনে হচ্ছে যে ছবির মতো, কিন্তু ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন মাই লাইফ। হ্যাঁ, আমার বছরে 28 বছর হয়ে গেল এই 6 তারিখে, আজকে হচ্ছে 8 তারিখ। হ্যাঁ, এই 28 বছরে উনি আমার সাথে যে পরিমাণ আমার হ্যারাসমেন্ট, আমাকে মেন্টাল টর্চার, আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ, ওনার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন, এবং ওনার মানুষের কাছে আমাকে যে হেয় করা, ছোট করা, আমাকে নিয়ে কথা বলা, আমাকে অ্যাকিউজ করা, আমাকে আসামি বলে ডাকা, ওনার কোনো রাইট নাই, শি হ্যাজ নো রাইট। হ্যাঁ, বাট উনি এটা কেন করেছেন? উনি সবসময় চেয়েছেন সালমান শাহর উপরে, এটা বলতে আপনার কাছে আমার, না না, আপনি বলবেন, ইউ হ্যাভ এভরি রাইট। she always wanted fame and name for herself. She wanted to be the center. মৃত সন্তানকে নিয়ে, মৃত সন্তান
যখন জীবিত ছিল তখনও চেষ্টা করেছি ইমনকে নিয়ে, ইমন কিছুতে সায় দেয়নি। ইমন যেরকম ওনার ইলেকশনে যায়নি, ইমন তো তখন আমাকেও শেয়ার করেছিল যে ওর কিন্তু কনসেন্ট ছিল না, ও ও চায়নি ওর মা। কোনোদিন চায়নি ওর মা পলিটিক্স করুক। হ্যাঁ, ওর মাকে নিয়ে কথা হোক। কেউ কোনো বাচ্চা, কোনো ছেলে কখনো চাবে না তার মাকে নিয়ে কোনো কথা হোক, চাবে? আমারও তো ছেলে আছে এখন বাসায়। কথা হোক একটা জিনিস, আর হলো তো পলিটিক্সের পছন্দ না, খারাপ কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথার মধ্যে এটা তো আপনারা ভালো করে আপনারা সবাই জানেন, জার্নালিস্টরা একটু ঘাটিয়ে দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা এরশাদ সংক্রান্ত একটা বড় একটা রিউমার ছিল নাকি নিয়ে। রিউমার বলবো, রিউমার না, এটা তো পত্রিকাতে আমি এটাকে পাবলিশড হয়েছে, রিপোর্ট পাবলিশড হয়েছে, এক্স্যাক্টলি পাবলিশড হয়েছিল, ওইগুলো ইমন নিতে পারে নাই। ওখান থেকে ইমনের মার সাথে ইমনের আপনার সঙ্গে শেয়ার করতো ইমন? হ্যাঁ, সব সম্পর্ক। ইমন আমার বন্ধু ছিল। একটা মানুষ যখন হাজব্যান্ড ওয়াইফ হয়, ফার্স্ট রিলেশনশিপটা কি হয়? ভালোবাসার থেকে তো বন্ধুত্বটাই প্রথমে আসে। তো তখন সে আমাকে শেয়ার করেনি, সে কান্ডাকাটি করেনি, আমার কাছে কান্দেনি ওর মাকে নিয়ে। আমার কাছে অনেক চিঠি আছে যেগুলো আমার এসকাটেন বাসায় আমি রেখে এসেছি, যেখানে সে পরিষ্কারভাবে লিখেছিল তার মার এগেনস্টে, কিন্তু আমাকে তার ঢুকতে দেওয়া হয়নি। আমাকে তো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে যেদিন মারা গেছে ধাক্কা দিয়েছে কি? শাহরান বিল্টু। এটা আমার সম্পূর্ণ, জি, এটা আমার সম্পূর্ণভাবে, এগুলো আমার আলাদাভাবে আমি কেসও করেছি, ওনাদেরকে মানহানি কেস করা হয়েছে, কিন্তু আমি অনেক বছর নিয়েছি করতে। প্রথম থেকে ওনারা যেরকম আপনার কথা বলতো, আপনাকে সিরিজ অফ টর্চার করেছে, মেন্টাল, ফিজিক্যাল, নানা রকম হিউমিলেট করেছে, তাহলে উনি এক নাগারে করে যাচ্ছে, আপনি সইলেন কেন? প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে। প্রথমে ভেবেছি যে ইমন মারা গেছে, সালমান শাহ মারা যাওয়ার একটা বড় 28 বছর লাগে। শুনেন, 28 বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার বুঝতে হবে। আই হ্যাড টু গো থ্রু সো মেনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস। আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে। ডিবি একবার যখন বলল সুসাইড, ওরা অ্যাকসেপ্ট করলেন না, ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে। ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড। তারপর ওনারা চুপ করে 1 বছর বসে থাকলেন, 96 to 97। এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন। রিজভি হচ্ছে ইমনের একটা ফ্যান। হ্যাঁ, ফ্যান। তো এরকম ফ্যান দেখে যদি এখন বলে হ্যাঁ সামিরা তো মেরেছে, সামিরাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে, ছোট একটা ইয়াং ছেলে, আবেগ, তারও আবেগ, হ্যাঁ সেও কান্ডাকাটি করছে ইমনের জন্য, তো তার আবেগটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, ওনারা উনি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছেন, আমার কাছে পুরো ফাইলটা আছে, আমি আপনাকে দেখাবো। ক্যান্টনমেন্ট থানা দিনের পর দিন ওসির সঙ্গে তারা বসে কথা বলেছে, গল্প করেছে। প্রথম দিনই 6 ঘন্টা ছিল রুমের মধ্যে। কিন্তু সেই ছেলে যখন ওভাবে সামনে আসলো, তখনই তো হত্যা মামলার একটা টার্ন করার, তখনই ওনারা ইউডি থেকে হত্যায় আনলো। তার আগে কিন্তু হত্যা ছিল না, ইউডি ছিল। ওই একটা বছর কিন্তু ইউডি ছিল। আচ্ছা, ফাইনালি সিআইডির ফাইন্ডিংসটা, আউটকামটা কি দাঁড়ালো? একটাই, যেটা হয়েছে সত্যিকারে সুসাইড। তো তাহলে মাঝখানে যে একটা ভক্তকে মিসগাইড করে, প্রলুব্ধ করে, নানা রকম ভাবে তারা তৈরি করলো রাজসাক্ষী হিসেবে, সেটা তো আদালত দ্বারা প্রমাণিত হলো যে সে মিথ্যে কথা বলেছে, তাই না? এবং আদালত দ্বারা 1.5 বছরের একটা সাজাও এবং সাজা খেটে বেরিয়েছে। এই কথাটা আপনি জোরের সঙ্গে বলেন না কেন? আমি কাকে বলবো, আমি কাকে বলবো? উনি নীলাচলকে তো অসংখ্য জার্নালিস্ট আপনার কাছে আসছে না, আমি কোনো জার্নালিস্টের সাথে দেখা করিনি। আমি শুধু কথা বলেছেন আপনি? না, আমি কথা শুধু ফয়সাল মোরশেদের সাথে বলেছি। তো এটা বলেননি, এটা বলেছেন? এই তথ্যটা আমি বলিনি, তখন কথাটা উঠেনি। উনি যা যা প্রশ্ন করছে, আপনি যখন প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের উত্তর আমি তো আপনার উত্তর থেকে প্রশ্ন তৈরি করছি, আমি তো আমার নিজের থেকে প্রশ্ন করছি। আচ্ছা, একজনের এক এক ভাবে প্রশ্ন করে। আচ্ছা, সেই ছেলেটা যখন 1.5 বছরের সাজা খাটলো গেল, তখন নীতিগতভাবে তো আমার স্ট্যান্ড থাকে না আরেকজনকে আমি তখন ব্লেম দেব। তা আমাকে তো কেস করতে বলা হয়েছিল সিআইডি তে ওনাদের জন্য। আপনি, আমার এই প্রশ্নটা সেটাই যে একটা মানুষ মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করলো, আদালতকে বিভ্রান্ত করলো এবং আদালত দ্বারা সাজা খাটলো, আপনি কেন বসে থাকলেন? আপনি কেন মিথ্যে মামলা করবার অভিযোগে সেকশন 211 এর যে অপশনটা আছে সেটা গ্রহণ করলেন না, বা আপনি কেন মামলা ফাইল করলেন না? আমার বয়স খুব কম ছিল, প্রথম 1 নাম্বার। 2 নাম্বার, আমি আপনার বয়স কম ছিল, আপনার বাবা তো একজন অভিভাবক ছিলেন। না, কিন্তু শুনুন, আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি। আমার বাবা মার ভদ্রতার প্রশ্ন না, না ভদ্রতা না, না আমি আপনাকে বুঝিয়ে বলি, মানুষ ক্রিমিনাল মাইন্ডেড সবাই হয় না। শি ইজ ক্রিমিনাল মাইন্ডেড, আই এম নট। ইফ আই ওয়াজ ক্রিমিনাল মাইন্ডেড, তাহলে আমি আমার নিজেকে তখনই পরিষ্কার করে ফেলতে পারতাম, সব কাগজপত্র ছিল আমার কাছে। ওই ছেলেটা যখন ধরা পড়লো, জি,
তারপরে আমার ওনার তো ছেলেটার অবস্থানটা সাথে কি দেখা হয়নি। নো নো ঠিক আছে, তারপরে ওনার অবস্থানটা কি দাঁড়ালো? উনি চলে গেলেন ভয়ে, উনি তো লন্ডন চলে গেল। তারপর পরেই চলে গেলেন। জি জি। তো লন্ডনে গিয়ে তো ওনার বক্তব্য তো থেমে থাকেনি। আজকে আপনি খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা বছর যখন ইমনের মৃত্যুবার্ষিকী আসে, উনি কিন্তু নতুন নতুন করে বক্তব্য উপস্থাপন করেন এবং উনি আগে কি বলেছেন সেটা ধারাবাহিকতা থাকেন না। এইবার আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে উনি আমাদের লোকাল টেলিভিশনে, যেটা অনলাইন ভার্সন আছে, সেখানে বক্তব্য রেখেছেন যে শেখ হাসিনা আজকে উনি নেই বলে, উনি দেশ থেকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছে বলে শেখ হাসিনার নাম উনি বলেছেন। উনি আরও অসংখ্য মানুষ, বাদল খন্দকার, সোহানুর রহমান সোহান যিনি মারা গেছেন তাকে নাম এনেছেন, ঝন্টু ভাই, নাম ঝন্টু সাহেব, মৌসুমী, তারপরে বাদল খন্দকার, এক একজনকে এক একটা দোষ দিয়েছেন। হ্যাঁ দোষ দিয়েছেন। উনি এইরকম ভাবে সবাইকে নিয়ে এত অভিযোগ কেন? যেই মানুষটা ময়নাতদন্তে প্রমাণ হলো না, ডিবিতে প্রমাণ হলো না, 2 দফা প্রমাণ হলো না, সিআইডিতে প্রমাণ হলো না, সিআইডিতে মিথ্যে উনি সাক্ষ্য তৈরি করলেন এবং এটা সাজা হলো, তার তো মোরালি তার রাইট থাকার কথা না? আপনার ডাউন থাকা, আপনি যে কথাগুলো গুছিয়ে বলছেন এটাই কিন্তু রাইট। নো ডাউন না হয়ে যেই মানুষটা মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে, আদালত দ্বারা প্রমাণিত, কনভিকশন হয়েছে, ভার্ডিক্ট হয়ে গেছে, সেই মানুষটা মোরালি ডাউন না হয়ে এখনো কি কেউ চালাচ্ছেন? বিকজ উনি মাঝখানে ওনার পিছনে উনি সবসময় পলিটিক্যালি যখনই যে সরকার থাকেন, এই 28 বছর তো শুধু আওয়ামী লীগ ছিলেন না, বিএনপিও এসেছিল। 28 বছরে 15 বছর কিন্তু আওয়ামী লীগ বড় সময় ধরে না, সেটা শেষের দিকে, কিন্তু প্রথম দিকে ছিল আওয়ামী লীগ, তারপর ছিল না 96-এ ছিল আওয়ামী লীগ, তারপর আসলো বিএনপি 5 বছর, তারপর আবার আসলো আওয়ামী লীগ 15 বছর, এই 28 বছর। হ্যাঁ, এই 28 বছর উনি যা করলেন, উনি হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যান, বিএনপির সময় উনি বিএনপি হয়ে যান, এবং এখন উনি নিজে উপদেষ্টা হতে চাচ্ছেন। উনি তো এখানেই বলছেন যে আমাকে যদি জাতি দেশে চায়, আমি জাতির জন্য দেশে আসবো। মানে কি কেন, ওনার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? উনি তো মনে করেন উনি একটা নেত্রী। জাতীয় পার্টিকে ওনাকে ওন করে আপনার মনে হয়? আমার সঙ্গে তো জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে। আপনাকে বলেছে ওনার কথা? আমি কখনো শুনিনি। আচ্ছা, রওশনাদের সাথে যোগাযোগ আছে, তার কাছে তো শুনিনি। উনি তো বিদিশাকে উনি অ্যাটাক করেছেন। না, বিদিশা তো আমার পরিচিত, আমাদের রেশাদ সাহেব বিয়ে করবার তারও বহু আগে থেকে বিদিশা আমার ফ্রেন্ড। 19 যখন সালমান মারা যায় ওই বছর থেকে 1996 আমি বিদিশাকে চিনি। আমি তো বিদেশের মুখে কখনো শুনিনি। কি বলবো বলেন, উনার সবকিছু উনার নিজের মাথায়, ইটস অল ইন হার হেড। কি গোলটা কি ওনার? গোলটা কি? কেন এরকম? উনার গোলটা হচ্ছে আলটিমেটলি উনি চায় সবাইকে, মানে কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে উনি সিম্পেথি চান। ফার্স্টে উনি সিম্পেথি চান। সিম্পেথি তো আপনার মোরাল গ্রাউন্ডটা তো ঠিক থাকতে হবে। আপনি যদি মোরালি প্রমাণ হন ইউ গিলটি এবং আপনি মোটিভেটেড হয়ে মানুষকে মোটিভেট করেন রংলি বেসড অন লাই, পিপল ডোন্ট নো দ্যাট। মানুষ ওনার ওই রূপটা জানেন না। মানুষ ওনাকে মা হিসাবে, আপনার সেটা তো দায়িত্ব ছিল মানুষকে জানান দেওয়া। আমি ইনভেস্টিগেশনের মাধ্যমে সারাক্ষণ আমাকে ভয় দেখাতেন উনি, কিন্তু আমাকে সারাক্ষণ আমার বাচ্চাদেরকে নিয়ে যে আমাকে ক্ষতি করবে। কি ভয় মানে কি? ভয় কত প্রকার, কি উদাহরণ সহ যা যা আছে সব ভয় দেখিয়েছে অবশ্যই। সেটা কি ভয়? যে কথা বললে আমি এটা করব, ওইটা করব, এটা হবে, ওইটা হবে, আমার ছেলেকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে সব সময়। সিআইডির ফাইন্ডিং তো একই রকম না, মানে এটা প্রমাণ হয়নি, তাই তো? তারপরে প্রমাণ হয়নি, মানে এটা প্রমাণ হয়েছে যে সুসাইড। আমি সেটাই বলছি, প্রমাণ হয়নি মানে ওনার যে অভিযোগ সেটা প্রমাণ হয়নি। ওনার কোনো অভিযোগই প্রথম থেকেই প্রমাণ হয়নি। আচ্ছা, তারপরে তো তারা দীর্ঘ বিরতি দিয়ে তারপরে কোথায় গেল? এর মাঝখানে জুডিশিয়ালও হয়েছে। জি, কোর্টেও ছিল। হ্যাঁ, ওই ধাপটা পার হয়ে তারপরে ফাইনালি আসলো এমন একটা সংস্থায়, যে সংস্থাটা সারা দেশের মানুষের কাছে খুবই সমাদৃত। এটা হলো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে সংক্ষেপে পিবিআই বলে। যেই পুলিশ যেই কেসগুলোতে ফেল করে, কিছু পায় না, পিবিআই সেগুলো খুঁজে খুঁজে কিন্তু বের করে। সেই পিবিআইয়ের ফাইন্ডিংটা আমি নিজে পড়েছি, কারণ আমি ওই সংস্থা আমার রেগুলার যাতায়াত ছিল এবং আমরা সংবাদ মাধ্যমে সেটা দেখেছি পিবিআই প্রধানের কি বক্তব্য রেখেছে। আমি দেখলাম পিবিআই প্রধানকে নিয়েও ওনার আপত্তি করে, যে উনি রিসেন্টলি যে বক্তব্য দিয়েছেন সেখানে এবং আগেও। তো পিবিআই তো দীর্ঘ তদন্ত করে দেখেছে যে অভিযোগটা প্রধানত এনেছে সেটা হলো যে আপনার ইমন ইমোশনে ইমব্যালেন্স ছিল, এবং কাজ করতে গেলে না এটা হয়, আমি অন্য চোখে দেখছি না, কাজ করতে গেলে হয় যে মানুষটার সঙ্গে দীর্ঘ সময় মানুষ কাজ করে
নিজের অজান্তে এক ধরনের কিন্তু একটা সফট কর্নার ডেভেলপ করে। তো শাবনূর ওরা ইঙ্গিত করেছে শাবনূরের সঙ্গে একটা তার রিলেশনশিপ তৈরি হয়েছিল, আপনাকেও সে একরকমভাবে ভালোবাসতো, আপনি হয়তো ডিফার করতে পারেন, হয়েছে, এবং ওটাকে কেন্দ্র করে আপনাদের দাম্পত্য জীবনে একটা মনোমালিন্য ছিল, এবং তারই প্রেক্ষিতে শাবনূরের গিফট করা টেবিল ফ্যান ভাঙা হয়েছে, এবং লাস্ট যে রাতে ফোনটাও ভেঙে দিয়েছে, সেটা সত্যি তো। তারপরে আপনাদের সর্বশেষ কথা ছিল ঘুমোতে যাবার আগে যে ক্যাসেটটা পাল্টিয়ে দাও, ক্যাসেটটা পাল্টে দাও, এটাই ছিল আপনার লাস্ট। এবং আমি আর মৃত্যুর দিনে না যাই, কারণ এটা আপনাকে কষ্ট দেয় এখনো। এত কিছু হবার পরও, এত সত্য আপনার জানবার পরও আপনি দীর্ঘ সময় ধরে অসংখ্য ভক্তের, হাজার হাজার ভক্তের আমি দেখেছি যে ট্রল করেছে আপনাকে নিয়ে, অনলাইনে অ্যাবিউজ করেছে, এখনো করে যাচ্ছে, নোংরা ছবি, আপনাকে গালাগালি, অন্য নায়িকার ছবি নিয়ে আমাকে বলা হচ্ছে, আজিজ মোহাম্মদকে নিয়ে বলা হচ্ছে, যেগুলো কোনোটাই আমি না। আমি বলছি যে এই যে স্ট্রেসটা, এই যে ট্রমাটা 28 বছরের, এইটা আপনি কি করে ম্যানেজ করলেন, মানে কি করে এটা মোকাবেলা করলেন? সেখানে আমার সবচেয়ে বড় শক্তিটা ছিল যে আমার আল্লাহর উপর ভরসা ছিল ফার্স্টলি, এবং সেকেন্ডলি আমি নিজে খুব কনফিডেন্ট, এবং আই এম আ ভেরি স্ট্রং পারসন, অ্যাজ এ পারসন আই এম মেন্টালি ভেরি স্ট্রং, যে কারণে আমি অনেক কিছু নিজের মতো করে চিন্তা করেছি যে ঠিক আছে, ওরা তো সালমান শাহর ফ্যান, ওরা তো জানে না সত্যি সব কিছু, ওরা বলতেই পারে, ওরা বললেই তার আমি হয়ে গেলাম না। হ্যাঁ, কিন্তু এখন আমাকে এফেক্ট করে, কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, এবং আমার ছেলের বয়স এখন 24। হ্যাঁ, আর তার 25 বছর বয়সে ইমন মারা গেছে। ইমন তার থেকে 1 বছর বেশিতেই তখন ইন্তেকাল করেছে। তো ইমন চলে যাওয়ার পরে এই জিনিসটা আমাকে যতটা, ওনাকে যতটুকু কষ্ট, উনি একটা মা, ওনাকে কষ্ট যতটুকু দিয়েছে, আমি কিন্তু কম কষ্ট পাইনি, কিন্তু আমি কিন্তু আমার জীবনের সঙ্গী হারিয়েছি। হ্যাঁ, আমাকে কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞেস করে নাই সামিরা তুমি কেমন আছো, কোনোদিন কিন্তু কেউ কার কথা বলছেন? আমি সবাইকে বলছি, আমি তো অবভিয়াসলি নীলা চৌধুরীর দিকে এম করেই বলছি কথাটা, আমার শ্বশুর বাড়ির দিকে, এক শ্বশুর বাড়ির দিকে। ওনারা কিন্তু কখনো আমার কাছে জানতে চাইলো না যে আমি কেমন আছি বা কি করছি বা কোথায় যাচ্ছি, উল্টা ওনারা আমার থেকে বাসা ঘরের চাবি, গয়না গাটি, কাগজপত্র লক করে আমার নামে যা যা ছিল, জমি, অ্যাপার্টমেন্ট, গাড়ি সব আমার নামে, এগুলো বিক্রি করে দিয়েছে। আমি এগুলো সব কেস করবো ইনশাআল্লাহ। না, আপনি তো তার লিগ্যাল ওয়াইফ ছিলেন। জি, তো ওয়াইফের নামেই তো থাকে, তার সবকিছু তো আপনি পাবার কথা না। আমাদের দেশের ল একটা আছে যেটা আপনার বাচ্চা না থাকলে ওয়াইফ পাবে 25%। সেটা আমি 25 এর কথাই বলছি। না 25 না, কিন্তু আমাকে যেটা গিফটেড হেওয়া প্রপার্টি, সেগুলো কিন্তু আমার 100%। তো সেগুলো কোথায়? সব নীলা চৌধুরী নিয়ে নিয়েছে, সব সব সব। তো নীলা, আপনি কেন চুপ থাকলেন? উনি কি মানে এটা কি অ্যাবিউজ করছে, আপনাকে অ্যাটাক করছে, এটা কি তার কৌশল? উনি আমাকে উইক মনে করেছে, উনি আমার স্ট্রেংথটাকে উইকনেস মনে করেছে। আমার যে স্ট্রেংথটা ছিল, আমার স্ট্রেংথটা কোথায় ছিল? আমার স্ট্রেংথটা এখানে ছিল যে ইমন মারা গেছে, আমি তো ইমনকে কিছুতে ফেরত পাবো না, আমার ওনার সাথে ঝগড়া করার দরকার নেই, উনি আবল তাবল যা ইচ্ছা বলুক, আমি না গায়িকা, না আমি নায়িকা, না আমি নাটক করি, না ছবি করি যে আমাকে কারোর সামনে গিয়ে। আর সবাই দেখেন, সবাই জানে আমি দেশের বাইরে পালিয়ে গেছি। উনি পরশু দিনের আগের দিনে যে ভিডিওটা 3 দিন আগে, সেখানে বলেছে সামিরা এখন কোথায়, আমি তো ঢাকায়। উনি কিন্তু বাংলাদেশে নাই, উনি কিন্তু 97 থেকে যে রিজভির কেসের ভয়ে, রিজভির কেসটা উনি যে বানিয়েছিল, একটা শক্ত এভিডেন্স হাতে নিয়ে ওনার অব্যাহত আক্রমণ উচিত হয়নি। আমি তখন বুঝিনি আমার বয়সের আপনার লিগ্যাল অ্যাডভাইজার ছিল না? না, আমি কাউকে কোনো কিছু করিনি, কিছু এখন আমার এখন আছে, তখন ছিল না। না, তাহলে আপনার চুপথাটাকে, আপনার আমার চুপথাটাকে উইকনেস ভেবেছে। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে বলি, লাস্ট আপনি যেটা বললেন, একটা কথা আমি বলতে চাই, ইনভেস্টিগেশন থাকা অবস্থায় কিন্তু কথা বলা যায় না, উচিত না। না, আমাকে নিষেধ করা হয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাকে বলেছে, আপনি সেটা মেনে চলেছেন? আমি এটা মেনে চলেছি, মানে আইনের প্রতি শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আইনের, যেহেতু ওনাদের আন্ডারে ছিলাম, ওনারা আমাকে যেহেতু ইনভেস্টিগেট করছিলেন, সেই সময়টা আমি কখনো চাইনি যে একটা অন্য একটা স্টেটমেন্ট দিয়ে আমি এটাকে ডাইভার্ট করে ফেলবো। আমি আইনের সাথে সাথেই চলেছি, কিন্তু উনি সেটা মানেন নাই।
উনি কিন্তু বিভ্রান্ত, মানে উনি নন স্টপ কথা বলে না, উনি যাচ্ছেন শেখ আমাদেরকে হাসিনার নিয়ে। বিরুদ্ধে কমপ্লেইন করছেন কেন? একটা এখন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা ওনার নাই, খারাপ যখন শেখ সময় বলে। হাসিনা ছিলেন শেখ হাসিনাকে আপা আপা করে অনেক কিছু ভালো ভালো কথা বলেছেন। উনি তো আওয়ামী লীগ জয়েন করেছেন, উনি নিজে বলেছেন। এখন ডিজিএফআই এর কাছে যদি আপনি যান, আপনি খুঁজে বের করতে পারবেন যে নীলাচুদের সাথে শেখ হাসিনার কত দেখা সাক্ষাৎ হয়েছে। এখন সেটা ভয় পেয়ে সে বলছে শেখ হাসিনা আমার বাসায় ডিজিএফআই এসেছিল। লাগবে না, এটা এসএসএফ এর কাছেই আছে। whatever however you can find it out, উনি ওটা ভয়ে এখন উনি বলছে না না আমি যাই নাই, ওরা এসেছিল আমাকে, উনি তো উনি ঠকিয়েছে। ওনার কাছে কেন আসবে? মানে এটা এরকম ওনাকে মৃত্যু কি, জিজ্ঞেস করতে হবে না এরকম আপনাকে? মৃত্যু কি বাংলাদেশে একমাত্র ওরই হয়েছে? না মান্নাও তো মারা গেছে, মান্নারও তো কমপ্লেইন ছিল, কই মান্নার পরিবার তো এরকম করেনি। মান্নার পরিবার তো ওনার মতো পাগল না, ভাবি তো ওরকম না, ভাবি তো ওনার মতো নর্মাল চিন্তাধারা বা ক্রিমিনাল মাইন্ডেড না। মান্নারও তো ডাক্তারদের মেরে ফেলার একটা অভিযোগ ছিল, আমি সেটাই বলছি। শুনুন, আমার প্রশ্নটা হলো আপনি যখন একটা সুপারস্টার যখন মারা যায়, একটা সুপারস্টার, আই মিন আ সুপারস্টার লাইক হ্যাঁ সুপারস্টার, কারণ অনেকগুলো হ্যাঁ। মারা যাবার পরে অনেকে আত্মহত্যাও করেছে। অনেক সুপারস্টার আত্মহত্যাও করে। এখন অনেকে বলে কি বড় লোক আছে, টাকা পয়সা আছে, তাহলে কেন মারা গেল? মানুষের আবেগটা, মানুষের দুঃখটা কখনো টাকা পয়সা বা ফেম দিয়ে ঢাকা যাবে না। এটা প্রতিদিন রাতে যখন ঘুমাতে যান আপনি কিন্তু আপনি একাই হয়ে যান আবার একা, এবং পরের দিনটা প্রতি নতুন দিন। এক্স্যাক্টলি, পরের সকালটা একটা নতুন সকাল, রাইট? আপনি কি কখনো এই মনের ভেতরে, আমি অভিজ্ঞতা থেকে বলি, যেই দিন ইমন মারা যায়, আমি আমার স্কুলে, লাকসাম পাইলট হাই স্কুলে হাঁটছিলাম ঘাসের উপরে, যখন খবরটা আসলো না, আমার প্রথম মনে হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট। কারণ ও যেভাবে গাড়ি চালাতো, আমি তার 3 দিন তার গাড়িতে চড়েছি বাম দিকে, রিপোর্টার হিসেবে তখন তো সম্পর্ক। এবং যেই সময়টা সে মারা যায় তখন তার অনেক রকম চাপ ছিল, শুধু শাবনূর না, শুধু পারিবারিক জীবন না, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, জার্নালিস্টরা, আমরা প্রেস কনফারেন্স করিয়ে দিয়েছিলাম মগবাজারের একটা চাইনিজ রেস্টুরেন্ট, আমার এখনো মনে আছে। আমার যেই দিন মারা গেল, আমি নায়িকা পপির সঙ্গে আমি নিজে কিন্তু সাইন করানোর জন্য বাদল খন্দকার, আমরা কিন্তু একটা মেকানিজম করেছিলাম। আমি ছিলাম যে পপিকে গিয়ে, যেহেতু আপনাকে কথা দিয়েছিল শাবনূরের সঙ্গে শেয়ার করবে না, তাই তো পপিকে, আমার এগুলো আপনি জানেন না, আমরা কিন্তু মানে শুধু জার্নালিস্ট না, আমরা কখনো কখনো তার বন্ধু হয়ে উঠেছিলাম, যে ওর মতো একটা মানুষ আরো সামনে ফ্লারিশ করুক, আমাদের বাংলাদেশ সত্যি একটা স্টার পাক, তাই না? আমাদের তো এই জায়গাটা ঘাটতি ছিল। এবং এইরকম স্টাইলিস্ট, আপনি দেখেন এইরকম স্টাইলিস্ট যে সাধারণ মানুষকে কানেক্ট করতে পারতো। আমাদের বাংলাদেশের ফিল্মে কি ছিল, সাদা জুতো, সাদা প্যান্ট, কিমন একটা জবরজং মার্কা থাকতো না, ওর ভেতরে ছিল না, যে টি শার্ট পরতো, জিন্স পরতো। সালমান শাহ will always be one, there will not ever be। এখনো মানুষ সেই জন্য ভুলতে পারেনি, এখনো ফিল করে, এখনো মানুষ ফিল করে। কিন্তু তার ভক্তদের কাছে না, আমাকে একটু বলি, আমি ভুলে যাব, এমন বার্তা দেওয়া হয়েছে, এমন ভাবে বার্তা দেওয়া হয়েছে, এখনো দেওয়া হয়, যেখানে আপনার অবস্থান একটা ভিলেনের মতো, কিন্তু আপনার সঙ্গে তার আমি এবার ফাইট করব, আই উইল নট, যে বন্ডিং, আপনার সঙ্গে যে বন্ডিং, এবং আপনাকে যে সে কেয়ার করতো, লাভ করতো, রেসপেক্ট দিত, ভ্যালু দিত, এইটা কিন্তু সাধারণ অডিয়েন্স এখনো পরিষ্কারভাবে জানে না। ম্যাক্সিমাম মানুষের চোখে আপনার অবস্থা অনেকটা ভিলেন থাকে না সিল ফিল্মে, ওই রকম। সেই জায়গাটায় আমার তো মনে হয় স্ত্রী হিসাবে কিছু কথা আপনার বলা উচিত ছিল এই দীর্ঘ সময়ে। আপনার দীর্ঘ সময়টা আপনি বললে হবে না, দীর্ঘ সময়টা খুব সহজে যায়নি আমার। আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এত 28টা বছর পার করেছি। আমার কি কোনো হ্যারাসমেন্ট হয়নি? আমি ডিবির অফিসে হাজিরা দিচ্ছি, ডিবি অফিস থেকে বের হচ্ছি, সকাল 8টায় যাচ্ছি, রাত 8টায় আসছি, আমি কখন সময় পাবো আপনাদের সাথে কথা বলার? না, এবং এটা প্রতিদিনের কথা, এটা প্রতিদিনের কথা। হ্যাঁ, এবং ডিবি একবার না, ডিবি 2বার, সিআইডি একবার, তারপর গেল কোর্টে, তারপর হলো পিবিআই। আমি সময়টা পেলাম কোথায়? এখন সময়টা পাচ্ছি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। এর মধ্যে দেখেন একটা জায়গায় উনি যে ভিডিওটা দিয়েছিলেন 3 দিন আগে, সেখানে সে আমার বাচ্চার বাবাদের মুশতাককেও সে বলেছে যে ওই ছেলেটা যে আমাদের পাড়ায় ছিল, ইমনের বন্ধু, সেও ওদের সাথে একদল হয়ে এটা করেছে। আরো যেটা, কিন্তু মুশতাককে নিয়েও কথা বলার দরকার ছিল না। মুশতাক ইজ এ ভেরি গুড গাইড। আমি বলছি যে আরো যেটা অ্যাকিউজ করেছে, আরো যেটা এই ভিডিওতে, এই মৃত্যু দিবস 6 সেপ্টেম্বর যাবার পরে, যে ইন্ডিয়া থেকে লোক এনে তাকে মেরে ফেলা হয়েছে, এই প্রত্যেকবার উনি নতুন নতুন এই প্লটগুলো কোথায় পান? এই কিছু তো কখনো আগে বলেননি। তো ইন্ডিয়া থেকে কেন আনা? উনি অনেক ক্রিয়েটিভ কোন সেন্সে? ক্রিমিনাল সেন্সে।
বিকজ উনি ওনার অবস্থা রিজভির বুঝে, অবস্থা হ্যাঁ রিজভি যদি তৈরি করতে পারে, আপনি পারবেন একটা রিজভি তৈরি করতে? আমি তো পারবো না। রিজভি এখন কোথায়? রিজভি মনে হয় ওনার আশেপাশে, উনি নিয়ে গেছেন লন্ডনে, আই থিঙ্ক ইজ ইন কেন লন্ডনে লন্ডন। উনি নিয়ে যাবেন কেন? ওনার ভয় আছে না রিজভি কি বলে ফেলবে, ওনার অসুবিধা হয়ে যাবে, ওনার তো জেল হয়ে যাবে রিজভি যদি কিছু বলে দেয়। এটা তো আপনার বড় দুর্বলতা। আপনি প্রমাণ হয়ে যাবার পরও কিন্তু 211 আপনি অ্যাপ্লাই করেনি, এবং এখন যে সময়টা উনি ইউজ করছেন এবং উনি মনে করছেন, ওনার কথায় আমরা দেখেছি যে এখনকার যারা রাস্তায় তরুণরা, ছাত্ররা, তাদের অনেকেই সালমানের ফলোয়ার। তো উনি আশা করছেন তারা একটা আন্দোলন করে দিয়ে এইটাকে প্রেশার করবে, কিন্তু তারা তো অনেকেই 24 বছর বয়স, জানে না ব্যাকগ্রাউন্ডে যে থানা হলো, ডিবি হলো, ডিবি 2 দফা হলো, সিআইডি হলো, পিবিআই হলো, বাংলাদেশে তো আর কোনো সংস্থা বাকি থাকলো না। সো ওনাকে আপনার বলা উচিত না যে পৃথিবীর কোন সংস্থা হলে উনি ইন্টারপোল আনুক না, আই এম রেডি ফর দ্যাট। না কোনটা হলে উনি স্যাটিসফাই হবেন এবং ওনার কোন জায়গায় থামতে জানতে হয় এটা ওনার জানা নাই, উনি থামতে জানবেন না, উনি সবসময় সমস্যাটাকে বাড়াতেই উনি ওনার থাকবেন। ছেলের মানে হত্যা তদন্ত চাইতেই পারেন, কিন্তু উনি যে ভুলটা করলেন, সাজানো একটা কেস তার করলেন রিজভিকে, এইটা তো আপনার বড় একটা বড় মানে কি বলবো, এটা আমার কেন, এটা রিজভিরও করা উচিত ছিল, এটা রিজভিরও করা উচিত ছিল। ওটা পরিষ্কারভাবে বলেছে। হ্যাঁ রিজভি এখনো করতে পারে। রিজভি আমি দেখেছি পড়ে তো রিপোর্টে, তাকে যে শেখানো হয়েছে পোশাক আশাক দিয়ে, তাকে যে বলা হয়েছে, সেগুলো কিন্তু রিপোর্টে রিজভি বেরিয়ে চাইলে আসে। এখনো কেস করতে পারে ওনার নামে, এবং ওনার নামে আমার কিছু কিছু কথা আছে, আমিও ভুলে যাচ্ছি, যেহেতু আপনার প্রশ্নগুলো অনেক স্ট্রং এবং আপনার প্রশ্নগুলো অনেক লেন্দি, আমি নিজেই ভুলে যাচ্ছি অনেক কিছু। হ্যাঁ, তো আমার যেরকম বলার ছিল যে দেখেন, এখন কিন্তু এই সময় আমাদের দেশে আমাদের বাচ্চারা, সন্তানরা যে যে এই এত কষ্ট করে, এত স্যাক্রিফাইস করে এখন যে চেঞ্জেসগুলো আমরা এনেছি, এই সময় কিন্তু আমার ব্যক্তিগত কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এত বছর চুপ ছিলাম, এখন এত রক্ত ঝরার মধ্যে আমি আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে কাউকে বিরক্ত করতে চাই না। এখন তো রাষ্ট্র সংস্কারের সময় চলছে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু উনি 3 দিন আগে এরকম একটা কঠিন একটা ভিডিও ছেড়েছেন, ওটা আমি মানে ভেরি স্ট্রংলি আই এম প্রোটেস্টিং। এখন তো আমি ম্যাচিওরড, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন তো আমার বাচ্চারাও বড় হয়ে গেছে। এখন তো যে অভিযোগটা করলেন, এখনো আপনারকে অভিযোগে আঙুল রাখলেন, তো যেটা যদি মিথ্যাই হয়, তখন আপনার 2013 আগ পর্যন্ত এই গ্রাউন্ডই ছিল না মামলা করার। এখন তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, আপনি বসে আছেন কেন? উনি তো আসতে চাচ্ছেন, আপনি কি আসার দরকার নেই তো, আমি বলছি আপনি কিভাবে ভাবলেন আমি বসে আছি? না, যেটা এখন অনলাইনে ভেসে বেড়াচ্ছে, আপনার বিরুদ্ধে অ্যাকিউজ করেছে যে আপনি তাকে খুন করিয়েছেন, সেটা যদি মিথ্যা হয়, তদন্তে মিথ্যা হয়েছে, কিন্তু আপনি যদি মনে করেন তাহলে আপনি বসে আছেন, এখনো তো আপনি মামলা করেননি, সেই অর্থে আপনাকে বললাম। কিভাবে জানেন আমি কি করেছি কি করিনি? আমি করছি, দেখা হবে। তাহলে আপনি মানে কোন মামলাটা করেন? সাইবার সিকিউরিটিতে? আমি কোনো কিছু বলবো না এখন। আচ্ছা, আমি কোনো কিছু বলবো না। সিক্রেট? সিক্রেট না, এটা উনি তো দেখবেন, উনি তো আগে থেকে রেডি হয়ে যাবেন, আমি সেটা বলবো না। আচ্ছা, তাহলে আপনি এখন সচেতন না? এখন আপনি মেরেছেন, উনি কাজের লোককেও মেরেছেন, ওনারাও সব কাজের লোকরাও রেডি আছে সবাই। যেখানে যেটা শুনেন, উনি একটা নর্মাল একটা মা ছিলেন, উনি নর্মাল ছিলেন না। উনি বাসায় ঘরে কাজের লোকদেরকে আগুন দিয়ে, ইস্ত্রি দিয়ে গা পুরাতো, রান্না করতে গিয়ে খুন্তি দিয়ে গা পুরাতো। ওরকম কাজের লোক 2 জন আমার কাছে যোগাযোগ করেছে, আমার কাছে করেছে, ডিবির কাছে করেছে, সিআইডির কাছে করেছে, আমাদের কিন্তু লোকজন আছে। আমি তো পিবিআইতে দেখলাম 44 জন মানুষ সাক্ষ্য দিয়েছে। তাহলে আর কি বলবো আমি আপনাকে, একজন না 44 জন। আমার পাশের বাসার নেইবার, কখন ডক্টর এসছে, ডক্টর তো এসেছিল, একটা সময় তো ডক্টর এসছে, হয়তো সাথে সাথে দরজা খোলা মাত্র ডক্টর আসেনি। ঘটনার আকস্মিকতায় না আপনাকে বুঝতে হবে সুপন ভাই, এটা কিন্তু ডক্টর কিন্তু 15 মিনিটের মধ্যেই চলে এসছে। ইটস নট লাইক ডক্টর 1 ঘন্টা পরে এসছে। হ্যাঁ, সাথে সাথে আসেনি, মানে আমরা কি দরজা খুলে ডক্টর ডাকবো? ওটা তো হয় নাই। আর যদি ধাক্কা একটা এরকম অবস্থায় মানে কি করবে, এটা তো আমি তো বুঝতেই পাইনি যে আমি ঘুমতে ঘুটে এরকম একটা কিছু দেখব। আমার মনে হয় আমার যে প্রশ্নগুলো ছিল মৌলিক, আমি সেগুলো সব করেছি। আমার পুরো দেশের মানুষের একটা প্রশ্ন করতে চাই। জি বলেন। এবং আমাকে প্রায় সিলেটে যে কোনো জায়গায় যারা জানে, আমিও কিন্তু সিলেটের মেয়ে, এটাই কিন্তু অনেকে জানে না। আমার মামার বাড়ি সিলেট। আচ্ছা, অনেক মানুষ আমাকে জার্নালিস্ট হিসেবে জানে যে আমি লিখেছি বই, এবং বই লেখার জন্য কিন্তু আমি এখন বলি, এটা ব্যক্তিগত কথা বলা উচিত না, এই বই লেখার জন্য বই নিয়ে অনেক কথা শুনেছি। আমার বই লেখার জন্য আমার খুব বিশ্রী রকম অভিযোগ আমাকে করা হয়েছে। আমি খুব বিনীতভাবে বলি যে আহমেদ মাহমুদুল হক, বাংলাদেশের সেরা প্রকাশনী মাওলা ব্রাদার্স, ওনাদেরকে জিজ্ঞেস করা হোক
কয়টা বই ছেপেছে, কয় টাকা তার উপার্জন করেছে, না, এগুলো বলেছে। এবং আমি একটি টাকা গ্রহণ করেছি কিনা। আমি তো আমার বন্ধুকে মানে ভালোবেসে করেছি, আমি টাকার জন্য এটা করিনি। সো আমি এটা সহ্য করেছি, আমার সহ্য উনি ক্ষমতা আছে। কাউকে কোনো কিছুতেই উনি সহ্য করেন আচ্ছা, না। হ্যাঁ, যাই হোক, লাস্ট যেটা প্রশ্নটা যেটা না, আমি আরেকটু বলতে চাই। আমার এখানে বলার আছে, উনি যেরকম ভক্তদেরকে ইউটিলাইজ করেন, ভক্তদেরকে উনি যেভাবে বলেন, ভক্তদেরকে নিয়ে উনি যেভাবে ব্রেন ওয়াশ করেন, এটা কিন্তু ঠিক না। না, ভক্তরা কি একদম নির্বোধ? আবেগ হতে পারে, আবেগ বাংলাদেশের না, মানুষ আমাদের অল্পতেই ভক্তরা সন্তুষ্ট। বুঝতে পারছে না। না না, বাংলাদেশের মানুষ অল্পতেই সন্তুষ্ট, অল্পতে আবার অসন্তুষ্ট হয়, এটা মনে রাখবেন। যখন সকল কিন্তু সত্য, আমাকে একটু বলেন যে আমি যে 28 বছর যে কষ্টটা করেছি, আমার যে হ্যারাসমেন্টটা হয়েছে, এখন সময়, এখন এই এটা সময় আপনার যদি আমি, right, এটা এটা আপনার ইট ইজ মাই নাগরিক হিউম্যানিটেরিয়ান রাইট। আমি বাংলাদেশ নাগরিক, আমি বাংলাদেশে থেকে গেছি 28 বছর, আমার এখানে আবার বিয়ে হয়েছিল, আমার 3টা সন্তান আছে, আমি আমি কিন্তু বাঙালি। উনি কিন্তু বাংলাদেশ নাগরিক না, উনি কিন্তু বাইরে থাকেন। উনি কি বাইরে সিটিজেনশিপ নিয়েছেন? হ্যাঁ, উনি ইউকের আইদার ওনার পিআর আছে বা পাসপোর্ট আছে ওনার ছেলের মাধ্যমে। এটা উনি ওনার ছেলে, পছন্দ, ওটা ওনার ওনার ব্যাপার, choice। সেটা দ্যাট ইজ হার চয়েস। বাট দ্য ওয়ে শি সেজ দ্যাট আমি পালিয়ে গেছি, উইচ ইজ নট ট্রু। আমি পালিয়ে গেলে এগুলো ইনভেস্টিগেট কাকে করা হয়েছে, কাকে ইনভেস্টিগেশন করেছে 28 না, বছর? দেখলাম তো আর প্রত্যেকটা এত যে রিপোর্ট। আমি গালাগালি শুনেছি ভক্তদের, এটা কি হবে? সব তো আমার ছেলের বয়সী। এটা আপনার সহ্য ক্ষমতা, আপনার সহ্য আর টলারেন্স, হচ্ছে না, আপনার এখন টলারেন্স আর লেভেল পারছি অনেক না, হাই। এখন আর পারছি না। আচ্ছা, আমি যে প্রশ্নটা করে শেষ করতে চাই, 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন, এবং আমাকে অসংখ্য মানুষ যারা জানে আমি বইটা লিখেছি এবং আমি সালমানকে, ইমনকে, আপনার ইমনকে চিনতাম, তারা সব কথা, শেষের কথা সব বোঝানোর পরে বলতো, আচ্ছা ভাই বলেন তো সত্যি করে, এটা কি সুইসাইড না মেরে ফেলেছে? আসলে এটা পছন্দ করার জায়গা থেকে, এটা সালমান শাহকে যারা ভালোবাসে ওরা কখনো চাবে না, চিন্তা করতে চাইবে না যে ইমন আত্মহত্যা করে মারা গেছে। দে থিঙ্ক ইটস একটা উইকনেস, বা ইমন কেন মারা যাবে। জনপ্রিয়তার মধ্য গগনে থেকে ও অনেক বেশি জনপ্রিয় ছিল, তাকে সবাই খুব ভালোবাসে। পাওয়ার জন্য ডিরেক্টররা আমাকে পর্যন্ত তদবির করতো যে আপনার আরে সাথে আপনি পরিচয়। এটা বলছেন, আমার ডায়েরি, আমি তো ওর শিডিউল মেনটেন করতাম, ওর কাপড় চোপড়, ড্রেস ডিজাইনিং আমি করতাম, রুচি উন্নত সবকিছু করেছেন। আপনি জানেন, আপনি ছবিও তুলেছেন ইমনের তখন, আপনার এই যে আপনি নিজে ছাদে, দেখেছেন ছাদে। যে আমি কাপড় চেঞ্জ করা, উঠা, মাথা এটা বাঁধানো সবকিছুই আমার হাতে করা। তো এগুলো অনেক কিছু ইমনের নিজের স্টাইলের সাথে আমরা দুজন মিলে গল্প করতাম, যেহেতু আমরা বন্ধু ছিলাম, অ্যান্ড উই ইউজ টু থিঙ্ক যে না ঠিক আছে, এটা সুন্দর লাগছে, ওটা সুন্দর লাগছে না, এটা করো, ওটা করো। এগুলোই ওনার পছন্দ ছিল না আমার শাশুড়ির। আমার শাশুড়ি চাইতেন যে উনি উনার কন্ট্রোল, মানে উনার কথা বলার ভাবতে দেখেন, উনি এখনো যেভাবে কথা বলেন মনে হচ্ছে যে উনি পুরো দেশটাকে ওন করেন। না, করতেই পারেন, এই দেশের নাগরিক হিসেবে। কেন আমি করি না? আমি করি না? আমি করি না? আপনি করেন না? না, আপনি যেরকম চুপ ছিলেন, উনি যে আমার বিরুদ্ধে যখন বিষোদ্গার করলেন যে কোটি কোটি টাকা কামিয়েছি, বই ছাপা হয়েছে 300 কপি, তার দাম কত, কোটি টাকা কি করে হয় আপনি বলেন? উনি সবকিছুই কোটি টাকা হিসাব করেন। আমি বলেছি যে উপরালা আছে একজন, উপরালা একজন আছেন, ওনাকে সবার কাছ থেকে ফাঁকি দিল, ওনাকে ফাঁকি, যদি উনি অন্যায় করে থাকেন, আমার কথাটাও আমার কথা হলো অন্যায় করে থাকলে প্রকৃতি তো আছে, প্রকৃতির বিচার এতদিন আছে। আমার কথাটা সেখানেই ছিল যে উপরে আল্লাহ আছে, আমার বিচার, আমি তো ভালো আছি, উনার কি আমার ভালো থাকাটা সহ্য হচ্ছে না? এটাই উনার সমস্যা, উনি আমাকে ভালো থাকতে দিবেন না। উনি সবসময় ভাবেন যে ওনার ছেলে মারা গেছে, এখন ওনার ছেলে বউকে মারতে হবে। আমাকে কিছু না, আমাকে রিমান্ডে নিতে চায়, কথায় কথায় আমাকে রিমান্ডে নিতে চায়। উনার খালি একটাই জিদ যে সামিরাকে একদিনের জন্য হলো আমি রিমান্ডে নিব। কেন? ওয়াই? যখন একটা বাচ্চা বাসায় সুসাইড করে, বাবা মাকে রিমান্ডে নেয়? মাকে রিমান্ডে নেয়? বাবাকে রিমান্ডে নেয়? কেন নেয় না? ওনারা কি বাসায় ছিলেন না? ওনাদের সন্তান যখন আত্মহত্যা করেছে পাশের ঘরে, ইমন তো আমার ঘরে করেনি, পাশের ঘরে করেছে, আমার ঘরের বেডরুমের উল্টা ঘরে করেছে। তো যখন চাবি, বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, তাই না? জি জি, আমার বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, যখন আমাকে এসে আবুল আর ডলি দুজন বলেছে। হ্যাঁ, আমি তো তখন গিয়ে খুললাম। কিন্তু আমি যেটা বলছিলাম, তো একটা বাসায় যখন সুসাইড হয়, অনেক বাচ্চারা তো করে ফেলে আবেগে, আপনি তো নিশ্চয়ই জানেন সেটা, তখন কি বাবা মাকে দোষ দেওয়া হয়? তখন কি বাবা মাকে তুলে নেওয়া হয়? আমিও তো ওদের মতো একজন, আমিও তো বুঝতে পাইনি। বুঝলে কি আমি থামতাম? বুঝলে কি আমি থামতাম? শাহরান কেন দেবর হেতা আপনার গায়ে হাত তুললো? শাহরান মাকে সাপোর্ট করবে না? শাহরান কিন্তু মাকে সাপোর্ট করতে ছাড়া কোনো উপায় নাই। শাহরান হ্যাজ নট ফিনিশড হিজ এডুকেশন। শাহরানকে তো ওর মার উপরে সে অনেকটা মানে ডিপেন্ডেন্ট অন দ্য মাদার। সো শাহরান ইমনের এগুলো জিনিস বিক্রি টিক্রি করাতে, আমাকে ঘর থেকে বের করাতে, সব কিছুতেই সে হেল্প করেছে।
শাহরান ইজ ইকুয়ালি ক্রিমিনাল। এখানে আরেকটা কথা না বললে নয়, এখানে আলমগীর কুমকুম মামা আছেন, যে সিলেটে আছেন দাঁড়িয়াপাড়াতে, উনি সালমান শাহ ভবনে ওখানে উনি থাকেন। আর উনি ওখানে মিউজিয়ামের মতো একটা, ওনার নিজের ইচ্ছার মতো করে সব কিছু ইমনের না, কিন্তু সব কিছু মিলিয়ে উনি মানুষের টিকিট কেটে উনি একসময় মানুষকে দেখাতেন। আবার টিকিট ছাড়াও দেখিয়েছেন। মিথ্যা কথা আছে সেটা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার কথা হচ্ছে যে ওনারা এই যে ভিডিওটার মধ্যে আমি আবার ফিরে যাচ্ছি, আমার আছে কথা বলার কারণটা হচ্ছে কিন্তু ভিডিওতে উনি যেখানে বলেছেন যে আমাকে নাকি 3বার ডিভোর্স দিয়েছে। একটা মানুষকে 3বার ডিভোর্স দিতে হয় না, একবার ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যায়। পারিবারিক আইন কি জানেন না? না, উনি তো কথা বলতে গেলে সব কিছু ট্রিপল হয়ে যায়, মানে 3বার, কোটি, লাখে কথা বলেন না, কোটিতে কথা বলেন। তারপর জনগণ আমার সাথে 18 কোটি আছে। হ্যাঁ, মানুষের এখন ইলেকশন করলেই তো হয়। ইলেকশন তো করেছিলেন, 240টা ভোটও পান নাই তাহলে। হ্যাঁ, তো উনি তো পান নাই, সেটা তো আমাদের দোষ না। উনি তো চেষ্টা করেছেন, হয়তো উনি পান নাই, অনেকেই এরকম পান না, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু ওনার উচিত বুঝার যে ওনাকে এখন মুখ বন্ধ করার সময় হয়ে গেছে। উনি এখন আলতু ফালতু কথা, এটা ওনার পার্ট। আমি বলছি আপনার পার্টের যেগুলো আপনাকে অ্যাকিউজ করা হয়, সেটা আপনি আপনার মতো করে আইনগত ব্যবস্থা যদি মনে করেন মিথ্যা, আমি খুব স্ট্রংলি নিব। আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে, আমি ওমেন্স রাইট থেকে, আমি চিলড্রেন রাইটস থেকে, আমাকে 28 বছর সিকিউরিটি অ্যাক্টেই অনেক বড় রকম কমপ্লেইন করার সুযোগ আছে, সেটাও করব, দরকার হলে সবই করছি। আমি তো আসলে বলতে যাচ্ছি না আমি কি করব, সেটা আপনার চয়েস। ঠিক আছে, সেটা আমার মনে অসংখ্য ধন্যবাদ। মানে আজকে এরকম সময় কথা বলবো, এটা আসলে মাথায় ছিল না। এটা হঠাৎ করে আমাদের আজকে করা না, কমপ্লেইনটা যখন আবার আসলো, দেখলাম যে টেলিভিশনে, আমার মনে হলো যে আমার একটা রাইট। প্রচুর কাগজপত্র নিয়ে বসেছিলাম আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, এগুলো থাক, এগুলো তো এভিডেন্স হিসেবে আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্বপন ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ।